হ্যালো, আমি হচ্ছে তোমাদের প্রিন্সদা আর আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে এবং আমি তোমাদের শেখাবো ফিজিক্স বা পদার্থবিদ্যা। সেটা অনেক সহজ এবং মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং হ্যাঁ, যদি ক্লাসের সাথে কোনো রকম সমস্যা বা ডাউট থেকে যায় কিংবা তোমাদের প্রয়োজন হয় নোটসের, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, সেখানে আমি আমার নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দিব। তাহলে আসা যাক আমাদের এই প্রযুক্তিবিদ্যা বা পদার্থবিদ্যায়। দেখো ভাই, আমরা সবে ক্লাস 11-এ উঠেছি এবং ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টারটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, আমরা এই চ্যাপ্টারটা এই ক্লাস 10-এ পড়েছিলাম? হ্যাঁ দাদা, পড়েছিলাম। মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি 9-10 ক্লাসে যে ভৌত বিজ্ঞান পড়েছিলাম এবং এখন আমরা যে পদার্থবিদ্যা পড়বো, সেই ভৌত বিজ্ঞান আর পদার্থবিদ্যার মধ্যে কোনো ডিফারেন্সই নেই। দুটো সাবজেক্টই হচ্ছে সেম, কিন্তু আমরা সেখানে বেসিক লেভেলে জেনেছিলাম, কিন্তু যেহেতু আমরা এখন হায়ার ক্লাসে উঠেছি তাই এই সমস্ত চ্যাপ্টারকে পুরো ডিটেলসে জানবো, পড়বো আর ডিটেলসে শিখবো। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তো এই প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হচ্ছে পদার্থবিদ্যা। পড়ার প্রয়োজন কেন? পদার্থবিদ্যা জানার প্রয়োজন কেন? পদার্থবিদ্যা শিখার প্রয়োজন কেন? তাহলে ভালো করে মন দিয়ে শোন আমি কি বলছি, কেন আমাদের এই পদার্থবিদ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি প্রয়োজন। দেখ ভাই, আমাদের এখন এই শিল্প আর সমাজের যে উন্নতি ঘটেছে তা কিন্তু প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির কারণে, ঠিক কি না? একদম ঠিক। আর এই প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি সৃষ্টি হচ্ছে আমাদের এই পদার্থবিদ্যা বা ফিজিক্স থেকে। তাহলে বুঝতে পেরেছিস এখান থেকে যে পদার্থবিদ্যার গুরুত্ব কতটা? মাথা ঢুকলো কিনা? আরে ভাই, আমাদের এখন কি হচ্ছে দেখ, আমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্স আছে, তো আমরা পদার্থবিদ্যা শিখছি, সেই পদার্থবিদ্যা ভালো করে জানবো শিখবো, তবে আমরা এই প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি, এই প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি আর উন্নতি ঘটাতে পারবো। যেমন টেকনোলজির উন্নতি বলতে কি, প্রথম ছিল তোর কাছে নোকিয়া মোবাইল, এখন আছে আমাদের স্মার্ট মোবাইল, ঘরে ঘরে এখন কম্পিউটার, আইফোন। ঠিক আছে, মানে কি হচ্ছে প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটছে। আর যত প্রযুক্তিবিদ্যার বা টেকনোলজির উন্নতি ঘটছে ততই কিন্তু আমাদের শিল্প আর সমাজ উন্নতি ঘটছে, ততই আমাদের শিল্প আর সমাজটা এগিয়ে চলেছে। কথায় আমাদের সমাজ ছিল সতীদাহ প্রথা, আর এখন কি, এখন মেয়েরাও পড়াশোনা করতে পারছে, মানে সমাজের উন্নতি ধীরে ধীরে হয়ে চলেছে। আমাদের শিল্পের উন্নতি ধীরে ধীরে হয়ে চলেছে। শিল্প বলতে কি, প্রথম পড়তাম আমরা ধুতি, আর এখন পড়ছি আমরা জিন্স প্যান্ট, ব্লেজার। মানে কি দেখতে পাচ্ছি শিল্পের উন্নতি হচ্ছে। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে শিল্প আর সমাজের যে উন্নতি ঘটছে তা হচ্ছে আমাদের এই প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির জন্য। আর এই টেকনোলজি সৃষ্টি হচ্ছে আমাদের এই ফিজিক্স বা পদার্থবিদ্যা থেকে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পদার্থবিদ্যা বা ফিজিক্স জানা বা শেখা এবং রিসার্চ করা, এই সম্বন্ধে ভালো করে পড়া কতটা কতটা প্রয়োজন। যদি আমরা ফিজিক্সকে ত্যাগ করি, ফিজিক্স না পড়ি, তাহলে আবার এই কুসংস্কারে পরিণত হবে আমাদের এই সমাজ, শিল্প সবকিছুই। বুঝতে পারছিস তো? তাহলে এক কথায় বলা যায় আমাদের শিল্প ও সমাজের যে উন্নতি তা হচ্ছে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির জন্য, এবং সেই টেকনোলজির সৃষ্টি হচ্ছে আমাদের এই পদার্থবিদ্যা থেকে। তাই এই পদার্থবিদ্যা খুবই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শেখা পড়া আর জানার, যাতে আমাদের শিল্প আর সমাজ আরো বেশি গ্রো করে, আরো বেশি এগিয়ে যায়। আরো আমরা জিন্স প্যান্ট থেকে যেন আরো বেশি আমরা সোনার সোনার ভালো ভালো ড্রেস পাঞ্জাব পরতে পারি, আরো যেমন আমরা এই কুসংস্কার আছে টিকা মিকা লাগাইলে বন্ধ করতে পারি। ওকে, চল তাহলে এইবার এর পরের টপিকটা দেখা যাক। দেখ ভাই, আমাদের যে পদার্থবিদ্যা আছে, এই পদার্থবিদ্যার প্রথম যে শুরু সেটা হচ্ছে আমাদের পদার্থ। এই পদার্থ কি সেই সম্বন্ধে ভালো করে জানতে হবে, পদার্থ আর শক্তি। তার জন্য এই চ্যাপ্টারের দ্বিতীয় যে টপিক, সেই দ্বিতীয় টপিকটা হচ্ছে পদার্থ ও
শক্তি। কেন আমরা এই পদার্থ আর শক্তি সম্পর্কে ভালো করে জানবো, এই সম্পর্কে আমরা বেসিক নলেজ প্রথমে ঢুকালিও নিজের মাথার মধ্যে, কেন সেই সম্বন্ধে বুঝ। দেখ ভাই, আমাদের যে মহাবিশ্ব আছে, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, যত গ্রহ নক্ষত্র সূর্য যাকে সৃষ্টি করেছে আমাদের ভগবান, ঠিক আছে? তো এই এত কিছু সৃষ্টির মধ্যে মাত্র দুটা সত্তা বা এন্টিটি আছে যারা কখনো ধ্বংস হয় না বা কখনো সৃষ্টিও হয় না। এই দুটা পদার্থ হচ্ছে, সরি, এই দুটা সত্তা বা এন্টিটি হচ্ছে পদার্থ এবং শক্তি। মানে ভালো করে বুঝ, এই যে পদার্থ আছে, পদার্থকে কখনো সৃষ্টি করা যায় না এবং কখনো ধ্বংস করা যায় না। ঠিক তেমনি এই শক্তিকেও কখনো সৃষ্টি করা যায় না বা কখনো ধ্বংস করাও যায় না। তাই প্রথম জানতে হবে আমাদের এই পদার্থ সম্বন্ধে। আর যেহেতু আমাদের এই সাবজেক্টের নামই হচ্ছে পদার্থ বিদ্যা, মানে কি যা কিছু পড়াশোনা করছি সবকিছু কিন্তু পদার্থ সম্বন্ধে। তাই প্রথম জানতে হবে এই পদার্থ কি জিনিস। দেখ, আমাদের প্রকৃতির বিভিন্ন উপাদান আছে। প্রকৃতির যে সমস্ত উপাদান আছে, ঠিক আছে, কি কি বলতো? জল, বায়ু, মাটি, লোহা, তামা, অক্সিজেন, নাইট্রোজেন, যা কিছু আছে এই সব কিছু হচ্ছে কি প্রকৃতির উপাদান। এই সমস্ত প্রকৃতির উপাদানকে বলা হয় পদার্থ। মাথা ঢুকলো কিছু? না ঢুকলো না? আরে আবার বলছি, দেখ কি বলছি, দেখ পদার্থ হচ্ছে প্রকৃতির প্রকৃতির উপাদান। প্রকৃতির উপাদান কোনগুলো বল? প্রকৃতির উপাদান হচ্ছে কি বায়ু হচ্ছে, হ্যাঁ বায়ু হচ্ছে প্রকৃতির উপাদান। বায়ু হচ্ছে জল, মাটি, লোহা, তামা ইত্যাদি যা কিছু আছে সবকিছু হচ্ছে দাদা আমাদের এই প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদানগুলিকে বলা হয় পদার্থ। মানে এখান থেকে বলতে পারি কি বায়ু হচ্ছে একটা পদার্থ। কি পদার্থ? বায়ু পদার্থ। ওকে, বায়ু হচ্ছে একটা পদার্থ, জল হচ্ছে একটা পদার্থ, মাটি হচ্ছে একটা পদার্থ, তামা হচ্ছে একটা পদার্থ, এই যে টপিটা আছে কি এটা পদার্থ, এই যে মার্কারটা আছে কি এটা পদার্থ, এই যে প্যান্ট পরে আছে সেটা কি একটা পদার্থ। মানে সবকিছু হচ্ছে কি পদার্থ। বুঝতে পেরেছিস? কিছু নলেজ ঢুকলো তো মাথার মধ্যে? যদি এরপর কোনো রকম সমস্যা থাকে বা যদি তোদের মনে হয় যে দাদা এইটাও কি পদার্থ, তাহলে আমাকে কমেন্টে জানা, ঠিক আছে? যেমন কি প্লাস্টিক পদার্থ বটে কিনা সেটা তোর কমেন্টে আমাকে জানা। ওকে, ঠিক আছে। তাহলে দেখ, এই যে হচ্ছে প্রাকৃতির বিভিন্ন উপাদান, প্রকৃতির যত উপাদান আছে প্রকৃতির সবকিছু উপাদানকে বলা হয় পদার্থ। আর এই পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোর মৌলিক পদার্থ, একটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ, 2 নম্বর হচ্ছে আমাদের যৌগিক পদার্থ, ঠিক আছে, এবং 3 নম্বর হচ্ছে আমাদের মিশ্র পদার্থ। তো এদের নাম থেকেই বুঝতে পারছি যে কোনটা মৌলিক পদার্থ, কোনটা যৌগিক পদার্থ, কোনটা মিশ্র পদার্থ। দেখ, একটা বাস্তব এক্সাম্পল থেকে তোর মাথায় ঢুকায় রাখ। কি হচ্ছে বলতো? মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে একা, সিঙ্গেল। সিঙ্গেলটা হচ্ছে মৌলিক, ঠিক আছে। এবার যখন দুটো সিঙ্গেল একসাথে মিলিত হয়ে যায় তখন যে নতুন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এবং যখন অনেকগুলা পদার্থ একসাথে তৈরি হয়ে যায়, একসাথে মিশ্রিত হয়ে থাকে, তখন সেটা বলা হয় কি, তখন সেই সমস্ত পদার্থকে বলা হয় তোর মিশ্র পদার্থ। তাহলে আবার বলছি, দেখ কিরকম, দেখ ভালো করে বুঝ। মৌলিক পদার্থ যেমন হচ্ছে তোর কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, সিঙ্গেল আছে। অক্সিজেন একটা মৌলিক পদার্থ, সিঙ্গেল আছে। নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, সিঙ্গেল আছে। কার্বন একটা মৌলিক পদার্থ, সিঙ্গেল আছে। তাহলে যারা সিঙ্গেল সিঙ্গেল একা একা আছে সেই সমস্ত কি হচ্ছে, এরা হচ্ছে মৌলিক পদার্থ। বুঝতে পেরেছিস তো? এদের সাথে দুটো হাইড্রোজেন একটি আছে। হাইড্রোজেন কি, হাইড্রোজেন আমাদের সিঙ্গেল আছে, একা আছে, তার জন্য শুধুমাত্র হাইড্রোজেনকে বলা হয় মৌলিক পদার্থ, শুধুমাত্র অক্সিজেনকে বলা হয় তার মৌলিক পদার্থ। এবার জানা যায় যৌগিক পদার্থ কোনগুলা। যৌগিক পদার্থ বলতে কি সাধারণ লবণ, জল। জল যৌগিক পদার্থ কি করে? দেখ, আমরা কি জানি জলের সংকেত কি বটে?
H2O, মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের জল তৈরি হয় হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে। মানে কি হচ্ছে, অক্সিজেন একটা হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেনও হচ্ছে একটা মৌলিক পদার্থ। তাহলে দুটা মৌলিক পদার্থ যখন একসাথে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করেছে যার নাম হচ্ছে জল, সেই জলকে বলা হচ্ছে কি, যৌগিক পদার্থ। সেরকম লবণটা তৈরি হয়, ঠিক তো? বুঝতে পেরেছিস বন্ধুরা? বুঝতে পেরেছিস যৌগিক পদার্থ কোনগুলো? আশা করি বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস তাহলে কমেন্টে জানাস। আবার বলছি দেখ, মৌলিক পদার্থ হচ্ছে যারা সিঙ্গেল সিঙ্গেল আছে। হাইড্রোজেন সিঙ্গেল আছে, অক্সিজেন সিঙ্গেল আছে। এবার হাইড্রোজেন আর অক্সিজেন যখন দুটা দুটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করছে যার নাম হচ্ছে জল, সেই জল কি হয়েছে, দুটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে যখন একটা নতুন পদার্থ তৈরি করে সেই পদার্থকে বলা হয় তোর যৌগিক পদার্থ। ঠিক আছে, একদম ঠিক। এবার হচ্ছে তোর মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ বলতে গেলে কি, বায়ুকে বলতে পারি মিশ্র পদার্থ, বলতে পারি কিনা কমেন্টে জানা। কি করে? দেখ, এই যে বায়ু আছে, বায়ুতে অনেক পদার্থ একসাথে মিশে আছে। ধূলিকণা আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাজার হাজার অনেক যতগুলো গ্যাস আছে, ঠিক আছে? সমস্ত গ্যাস, ধূলিকণা থেকে শুরু করে সমস্ত গ্যাস একসাথে মিশে আছে। তার জন্য হচ্ছে কি, বায়ু একটা মিশ্র পদার্থ। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস কমেন্ট জানাস, ঠিক আছে? আমি সব সময় তোদের জন্যই ক্লাসটা করাচ্ছি, যাই তোরা বেশি ভালো করে বুঝতে পারিস, বেশি আরো অ্যাডভান্স হোস। ওকে, ঠিক আছে? বল কমেন্টে জানা। কোনো সমস্যা আছে এরপর? এখানে কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। আর বলতে পারে কি, দুধ বলতে পারে। দেখ, দুধ, দুধ কি, দুধও হচ্ছে একটা কি পদার্থ, দুধও হচ্ছে একটা মিশ্র পদার্থ। সেখানে আয়রন, ক্যালসিয়াম অনেক রকম তোর থাকে না মিশ্রিত হয়ে, ঠিক আছে? ওই হচ্ছে ব্যাপার। যখন কি হবে, যখন তোর অনেকগুলা পদার্থ একসাথে মিশে একটা পদার্থ তৈরি হবে, যেমন বায়ু। বায়ুতে কি হচ্ছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা, অনেক রকম পদার্থ একসাথে মিশে একটা পদার্থ তৈরি করেছে যার নাম হচ্ছে বায়ু। তো বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ। এবার যখন দুটা মৌলিক পদার্থ সিঙ্গেল সিঙ্গেল একসাথে মিশ্রিত হয়ে নতুন তৈরি করছে একটা পদার্থ, সেই পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যারা সিঙ্গেল সিঙ্গেল আছে। এবার ফ্যামিলির এক্সাম্পল থেকে বুঝ, কিরকম এক্সাম্পল, আরামসে বুঝ। মাইকটা অফ হয়ে যায় ভাই, না তো প্রবলেম। দেখ ভাই কি হচ্ছে, একটা আছে ফাদার, একটা হচ্ছে মাদার। তো ফাদার আর মাদার, ফাদার মাদার সিঙ্গেল সিঙ্গেল আছে, মানে এরা হচ্ছে কি, মৌলিক পদার্থ। এবার ফাদার আর মাদার যুক্ত হয়ে যদি আমরা বলি একসঙ্গে, তাহলে কি বলি, প্যারেন্টস। তাহলে প্যারেন্টস হচ্ছে কি, যৌগিক পদার্থ। এরপর যখন ফাদার মাদার, ফাদার মাদার, ব্রাদার সিস্টার, আমি নিজে, তোরা নিজে, সবাই একসাথে যুক্ত হয়ে একটা নতুন কিছু তৈরি করছিস যার নাম হচ্ছে ফ্যামিলি। তাহলে ফ্যামিলিতে কি, ফ্যামিলিতে অনেকগুলা লোক একসাথে মিশ্রিত আছে, মানে ফ্যামিলি হচ্ছে একটা মিশ্র পদার্থ, প্যারেন্টস হচ্ছে একটা যৌগিক পদার্থ, এবং ফাদার মাদার সিঙ্গেল সিঙ্গেল তারা বলা যায় কি, মৌলিক পদার্থ। তাহলে বুঝতে পেরেছিস পদার্থ সম্বন্ধে? তাহলে পদার্থ কি, প্রকৃতির বিভিন্ন উপাদানকে বলা হয় পদার্থ। জল, বায়ু, মাটি, লোহা, তামা সবকিছু হচ্ছে একটা পদার্থ। আর পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যৌগিক, মৌলিক, যৌগিক আর মিশ্র পদার্থ। যৌগিক পদার্থ কোনগুলা, মিশ্র পদার্থ কোনগুলা, আর মৌলিক পদার্থ কোনগুলা, সে সম্বন্ধে আশা করি ভালো করে বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস কমেন্টে জানাস, আমি সবসময় রেডি আছি তোদেরকে বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখিস, এই যে পদার্থ আছে আমাদের, এই যে যা কিছু সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আমি নিজে, আমার এই মার্কারটা, চেয়ার, টেবিল, যত কিছু সৃষ্টি হয়েছে সবকিছু কিন্তু পদার্থ দিয়ে হয়েছে কিনা কমেন্টে জানা। বল কোন রকম সমস্যা আছে, বা যদি একটাও তোরা জানিস যা পদার্থ দিয়ে তৈরি হয়নি, তাহলে সেটা কমেন্ট আমাকে জানা। ঠিক আছে, কোন রকম ডাউট রাখিস না, কমেন্ট করতে শিখবি যেদিন, সেই দিন তোরা একদম সুপার টুপার ভাবে শিখতে পারবি। ওকে, কমেন্ট তোদেরকে করতে হবে, সে তোরা কুছ ভি কমেন্ট কর, একটা আঙ্গুল হলেও তোরা কমেন্ট করতে হবে, ঠিক আছে?
কমেন্ট করতে গেলে কি হয় বলতো, ইন্ট্রোভার্টটা তোরা এক্সট্রাভার্ট তোরা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যখন তোরা এক্সট্রাভার্ট হবি তখনই তোরা কিন্তু বেশি ভালো করে জিনিসগুলো বুঝতে পারবি, শিখতে পারবি। ওকে, ঠিক আছে। তাহলে কি দেখ, আমাদের প্রকৃতির আছে, এই যে মহাবিশ্ব আছে, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বডি, আমি নিজে, মার্কারটা, পেন, জামা, খাতা, কলম সবকিছু কিন্তু কি হয়েছে, পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এইটা মাথায় রাখবি। আর মাথায় রাখবি, পদার্থ যতই ছোট হোক, পদার্থ আমরা দেখতে পাই আর না পাই, যতটাই জুম করে দেখার চেষ্টা করে দেখতে পাই আর না পাই, প্রত্যেকটি পদার্থের কিন্তু ভর আছে। কি আছে? প্রত্যেকটি পদার্থের কি আছে রে? প্রত্যেকটি পদার্থের কিন্তু ভর আছে, এবং প্রত্যেকটি পদার্থ এই প্রকৃতির কিছু না কিছু, একটু না একটু, সামান্য না সামান্য, একটু হলে কিন্তু জায়গা গ্রহণ করে আছে, একটু হলে কিন্তু জায়গা কি হচ্ছে, দখল করে আছে। যদি আমরা দেখতে যাই যে এখানে একটি পদার্থ উড়ে বেড়াচ্ছে, তো সেই পদার্থ এই প্রকৃতির একটু না একটু হলে জায়গা খাইয়ে আছে কি নাই? একদম। মানে কি হচ্ছে, পদার্থকে বলা যায়, যদি কি হচ্ছে, পদার্থ, যে কোনো পদার্থেরই ভর আছে, প্রত্যেকটি পদার্থেরই ভর আছে, এবং প্রত্যেকটি পদার্থই কিন্তু একটু না একটু হলেও জায়গা দখল করে থাকে। যে কোনো পদার্থেরই ভর আছে এবং সেটি প্রকৃতিতে কিছুটা না কিছুটা জায়গা দখল করে থাকে। এবার চলে আসছি আমরা এই পদার্থের রূপ সম্পর্কে, যে পদার্থ কি কি রূপে থাকতে পারে, সেটা আমরা তো আরামসে বলতে পারবো। কি কি বলতো? আরে দাদা, পৃথিবীতে তো তিনটি রূপ আছে, একটা হচ্ছে কি কঠিন, একটা হচ্ছে গ্যাসীয়, একটা হচ্ছে তরল। আর সবকিছু যখন পদার্থ দিয়ে তৈরি, তাহলে বলতে পারে কি যে পদার্থ তিনটি রূপে থাকতে পারে। কখনো কঠিন রূপে থাকতে পারে, জল রূপে থাকতে পারে, অর্থাৎ কি তরল রূপেও থাকতে পারে, আবার গ্যাসীয় রূপেও থাকতে পারে আমাদের এই পদার্থ। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। তো দেখ ভাই, মনে কর একটা পাথর আছে, কি আছে? এইবার আমরা জানবো শক্তি সম্পর্কে। তো শক্তি সম্পর্কে জানার আগে পাথর সম্বন্ধে জানতে হবে। তো আমি শক্তি এখানে লিখে দিই, তারপরে বলছি। ওকে, দেখ বিরক্ত হোস না, বিরক্ত হলে হবে বাবু। ওকে, ঠিক আছে। দেখ কি হচ্ছে, দেখ শক্তি কি জিনিস সেই সম্বন্ধে আমরা বুঝবো এরপর। তো মনে কর একটা পাথর আছে, ঠিক আছে? তো এই পাথরটা কি, পাথরটা হচ্ছে একটা পদার্থ। তো কিছু কিছু পদার্থ আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় নাই, মানে অনেক দিন তক সেম থাকে। যদি একটা পাথর নি মনে কর, সেই পাথরটা কিন্তু পরিবর্তন হবে, কিন্তু কি হবে, অনেক দিন থাকে, হাজার হাজার বছর পর্যন্ত একটা পাথর টিকে থাকে। বুঝতে পারছিস তো? আর পদার্থ হচ্ছে কি, পাথরটা হচ্ছে একটা পদার্থ। ওকে, তাহলে বলা যায় যে প্রকৃতিতে কিছু পদার্থ, যেমন পাথর একটা, প্রকৃতিতে কিছু পদার্থ বা বস্তু যেমন দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, ঠিক তেমনি কিছু কিছু পদার্থ আছে, কিছু কিছু পদার্থ আছে যারা সময়ের প্রত্যেকটি মুহূর্তে ধীরে ধীরে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিরকম? দেখ, যদি আমরা এক কাপ চা নিয়ে আসি মনে কর, এবার মা এক কাপ চা করে নিয়ে আসলো, এবার চাটা আমরা রেখে দিলাম টেবিলে। তো চাটা কি বলতো, চাটা তোর ধীরে ধীরে তোর ঠান্ডা হতে থাকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে কি হয়, ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। বুঝতে পারছিস তো? মানে কি হচ্ছে, চাও যদি আমরা একটা পদার্থ ধরি, চাও যদি আমরা একটা বস্তু ধরি, তাহলে কি হচ্ছে, এই চাটার, এই পদার্থটার বা এই বস্তুটার সময়ের প্রত্যেকটি মুহূর্তে ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন হচ্ছে। ওকে, একটু একটু করে পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হয়। ঠিক আছে? তো প্রতিটি পরিবর্তনের সময় প্রতিটি বস্তু তার পারিপার্শ্বিক সামগ্রীর সঙ্গে কিছুটা শক্তি বিনিময় করে। বুঝতে পারলি শক্তি সম্পর্কে? আরে ভাই, নাই বুঝতে পারলিস কি? দেখ ভাই, কি হয়, এই যে শক্তি আছে না, এই শক্তি সম্পর্কে আমরা